জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম জানিয়ে দেব বাংলাদেশ সংস্কারে $3.5 বিলিয়ন ঋণ দেবে বিশ্বব্যাংক। জানিয়ে দেব পরীক্ষাভিত্তিক আগের শিক্ষাক্রমে ফিরছে সরকার। জানিয়ে দেব রাশিয়াকে শান্তির পথে যেতে বাধ্য করতে চান জেলেনস্কি। জানিয়ে দেব কারাগারে মারধরের শিকার রাজশাহীর সাবেক এমপি এনামুল। সর্বশেষ জানিয়ে দেব হাসিনা সরকার পতনে কয়েক ধাপে ওয়াটার টেস্ট করেছে বিএনপি, জামায়াত সহ সবাই। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বাংলাদেশ সংস্কারে $3.5 বিলিয়ন ঋণ দেবে বিশ্বব্যাংক। আর্থিক খাত সংস্কারে বাংলাদেশকে $3.5 বিলিয়ন ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক। বুধবার 25 সেপ্টেম্বর নিউ ইয়র্কের স্থানীয় সময় দুপুরে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সঙ্গে বৈঠক করেন বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা। বৈঠকে বিশ্ব ব্যাংকের পক্ষ থেকে এই ঋণ সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। এই সময় বাংলাদেশ পুনর্গঠনে অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার কর্মসূচির সহায়তায় $3.5 বিলিয়ন বা প্রায় 42,000 কোটি টাকা সহজ শর্তে ঋণ দেওয়ার ঘোষণা দেন। এর মধ্যে নতুনভাবে দেওয়া হচ্ছে প্রায় 24,000 কোটি টাকা, আর আগের ঋণ সহায়তা থেকে 18,000 কোটি টাকা দেওয়া হবে বাংলাদেশ পুনর্গঠনের সংস্কারের খাতে। বৈঠকে ডক্টর ইউনূস তার নেওয়ার সংস্কারমূলক কাজের জন্য বিশ্বব্যাংকের আরও সহায়তা চান। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানান, নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট এই সমর্থনের ঘোষণা দেন। অধ্যাপক ইউনূসের দীর্ঘদিনের বন্ধু বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা বলেন, অন্তত $2 বিলিয়ন নতুন ঋণ দেওয়া হবে এবং বিদ্যমান কর্মসূচি থেকে আরও $1.5 বিলিয়ন পুনরুদ্ধার করা হবে। তিনি বলেন, বিশ্বব্যাংক ডিজিটালাইজেশন, তারল্য, জ্বালানি এবং বিদ্যুৎ ও পরিবহনে সংস্কারে সহায়তা করবে। বৈঠকে ইউনূস অন্তর্বর্তী সরকার যে ব্যাপক পরিসরে সংস্কার শুরু করেছে তার জন্য বিশ্ব ব্যাংকের সহায়তা চান এবং বিশ্ব ব্যাংকে তার ঋণ দান কর্মসূচি সম্পর্কে সৃজনশীল হতে বলেন। এদিকে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের ফাঁকে সাইডলাইনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। আধা ঘণ্টা বৈঠকে চীনা পররাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়িত্ব নেওয়ায় ডক্টর ইউনূসকে অভিনন্দন জানান। পরীক্ষাভিত্তিক আগের শিক্ষাক্রমে ফিরছে সরকার। আগামী 2025 শিক্ষাবর্ষে মূল্যায়ন ভিত্তিক নতুন শিক্ষাক্রম থাকছে না। পরীক্ষাভিত্তিক পুরনো শিক্ষাক্রমেই ফিরতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এতে একদিকে বইয়ের সংখ্যা বেশি হবে, অন্যদিকে নানা অসঙ্গতির সংস্কার, পরিমার্জন এবং বিষয়বস্তু পরিচ্ছেদেও পরিবর্তন আসছে। পরিবর্তন আসবে মূল্যায়ন পদ্ধতিতেও। এই পরিমার্জনের কাজটি করছেন 50 জনের বেশি বিশেষজ্ঞ। তাই ইতিমধ্যে যেসব শ্রেণীর বই ছাপার দরপত্র দেওয়া হয়েছিল সেগুলি বাতিল করার সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি ওই টেন্ডার বাতিল ও নতুন করে টেন্ডার করার সিদ্ধান্ত দেয়। ক্রয় কমিটি এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। এর মাধ্যমে 2 ভারতীয় প্রকাশককে যেসব লট দেওয়ার পরিকল্পনা ছিল তা বাতিল হলো। নতুন বছরের জন্য প্রায় 35 কোটি বই ছাপানোর উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। এদিকে আগামী বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে সব পাঠ্য বই তুলে দেওয়া বেশ চ্যালেঞ্জ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যদিও এনসিটিবির কর্মকর্তারা বলছেন, শিক্ষাবর্ষের শুরুতেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা আছে। নতুন শিক্ষাক্রমের বই 2023 সাল থেকে পড়ছে শিক্ষার্থীরা। বর্তমানে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীতে নতুন শিক্ষাক্রম অনুযায়ী শিক্ষা কার্যক্রম চলছে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী আগামী বছর চতুর্থ, পঞ্চম ও দশম শ্রেণীতে নতুন শিক্ষাক্রম চালুর মধ্য দিয়ে মাধ্যমিক পর্যন্ত সব শ্রেণীতেই তা চালুর কথা ছিল।
কিন্তু এখন নতুন শিক্ষাক্রম কার্যত বাতিল হয়ে গেল। গত বুধবার এক সংবাদ সম্মেলনে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন, নতুন শিক্ষাক্রমে অনেক দুর্বলতা রয়েছে। বিশেষ করে মাধ্যমিক পর্যায়ে শিক্ষাক্রম অনেক দুর্বল। তবে আমাদের হাতে সময় নেই, যতটুকু পারি পরিবর্তন করা হবে। এছাড়া জানুয়ারি মাস আসতে বেশি দিন নেই, এর মধ্যে সারা দেশের পাঠ্য বই তৈরি করতে হবে। তিনি পরীক্ষা পদ্ধতি ফিরিয়ে আনারও ইঙ্গিত দেন। ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, বইয়ের মলাটে যা আছে সেগুলোর সংস্কার করতে হবে। আবার ভেতরে কিছু লেখা যাতে অতি দ্রুত সংশোধন করা যায়। বইয়ের কন্টেন্টে কী পরিবর্তন আসবে তা নির্ধারণে কমিটি গঠনের কথাও জানান তিনি। রাশিয়াকে শান্তির পথে যেতে বাধ্য করতে চান জেলেনস্কি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট রাশিয়ার ওপর আরও আন্তর্জাতিক চাপ সৃষ্টি করে হামলা বন্ধ করতে বাধ্য করার আবেদন জানিয়েছেন। আজ বৃহস্পতিবার তিনি বিজয়ের পরিকল্পনা পেশ করবেন। প্রেসিডেন্ট জেলেনস্কি রাশিয়ার সঙ্গে 2022 সাল থেকে চলে আসা হামলা আলোচনার মাধ্যমে বন্ধের কোনো সম্ভাবনা দেখছেন না। তার মতে, এবার আন্তর্জাতিক উদ্যোগে রাশিয়াকে শান্তির পথে যেতে বাধ্য করার সময় এসে গেছে। নিউ ইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভাষণে জেলেনস্কি রাশিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধের অভিযোগ এনেছে। জেলেনস্কি বলেন, যুদ্ধের প্রথম দিন থেকে মস্কো এমন সব কার্যকলাপ চালিয়ে যাচ্ছে যেগুলো জাতিসংঘের সনদের সঙ্গে একেবারেই ন্যায্য হতে পারে না। তার মতে, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এতগুলো আন্তর্জাতিক নিয়ম ভেঙেছেন যে তিনি মোটেই নিজের ইচ্ছেতে থামবেন না, ফলে তাকে শান্তি মেনে নিতে বাধ্য করতে হবে। আজ প্রেসিডেন্ট জেলেনস্কি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করে তার বিজয়ের পরিকল্পনা পেশ করতে চলেছেন। সে বিষয়ে বিস্তারিত জানা না গেলেও সেই উদ্যোগের আওতায় রাশিয়ার ভূখণ্ডের গভীরে পশ্চিমা ক্ষেপণাস্ত্র প্রয়োগ করে মামলার প্রস্তাবও আছে বলে অনুমান করা হচ্ছে। আমেরিকা এবং ব্রিটেন সম্ভবত এমন অনুরোধ মেনে নিলেও জার্মানি সেই ছাড়পত্র দিতে প্রস্তুত নয়। নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগেই জেলেনস্কি বাইডেন প্রশাসনের কাছ থেকে যতটা সম্ভব সহযোগিতা আদায়ের চেষ্টা করছেন। নতুন সামরিক সহায়তায় প্যাকেজের পাশাপাশি রাশিয়ার গভীরে সামরিক স্থাপনার ওপর হামলার ছাড়পত্র পেতে তিনি বদ্ধপরিকর। ট্রাম্প আমেরিকার আগামী প্রেসিডেন্ট হলে ইউক্রেন সমর্থন ও মদত হারানোর আশঙ্কা রয়েছে। আওয়ামী লীগ সরকার পতনে কয়েক ধাপে ওয়াটার টেস্ট করেছে বিএনপি, জামায়াত সহ সবাই। নির্মাতা মোস্তফা সারোয়ার ফারুকী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই শিক্ষার্থীদের পাশে ছিলেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে তাদের উৎসাহ দিয়ে এসেছেন। আন্দোলনের মুখে সরকার পতনের পরেও তিনি চুপ নেই। বিভিন্ন বিষয় নিয়ে দেশ সংস্কারের কথা বলছেন। চলমান নানা ইস্যু নিয়ে নিয়মিত নিজের মতামত ও পরামর্শ দিচ্ছেন। এবার তার মন্তব্যে উঠে এলো শেখ হাসিনা সরকারের পতনের জন্য অনেক দিন থেকেই কয়েকটি ধাপে ওয়াটার টেস্ট করে দেখেছেন আন্দোলনকারীরা। আর এর সঙ্গে প্রথম থেকেই বিএনপি, জামায়াত, বাম দল সহ দলমত নির্বিশেষে সবার অংশগ্রহণ ছিল। বুধবার 25 সেপ্টেম্বর রাতে ফেসবুকে এক পোস্টে ফারুকী লেখেন, 2024 সালে এসে কেউ যদি নিউটনের গতিসূত্র আবিষ্কার করে এবং সেই আবিষ্কারের আনন্দে ইউরেকা ইউরেকা বলে চিৎকার করতে থাকে, তাহলে কি বলা যাবে? ছাত্র জনতার আন্দোলনে জামায়াত ছিল না, এই কথাটা কে বলেছে, কবে? বাংলাদেশের সবাই জানে এই আন্দোলনের প্রথম থেকে বিএনপি, জামায়াত, বাম দল সহ দলমত নির্বিশেষে সবার অংশগ্রহণ ছিল। সবাই একটা জিনিসই চেয়েছে, শেখ হাসিনার পতন। আরেকটু পরিষ্কার করে বলি, শুধু এবারই প্রথম চেয়েছে তা না। যখন নিরাপদ সড়কের দাবিতে কিশোর আন্দোলন হয়েছে, তখনও প্রত্যেকে ওয়াটার টেস্ট করে দেখেছে এটা কি সরকার পতনের আন্দোলনের দিকে নেওয়া সম্ভব কিনা। জিও পলিটিক্যাল বাস্তবতা এবং সেনাবাহিনীর বাস্তবতায় সেটা সম্ভব ছিল না বুঝতে পেরে আবার প্রত্যেকে দমেও গেছে। নুরুল হক নুরুদের নেতৃত্বে কোটা আন্দোলনে একই জিনিস টেস্ট করে দেখেছে বাংলাদেশ। যখন দেখলো এটা সরকার পতনের আন্দোলন হিসেবে সফল হবে না, তখন সবাই আবার চেপে গেছে। এবারও পুরো জাতি ওয়াটার টেস্ট করেছে এবং করে 20 জুলাইয়ের মধ্যে বুঝতে পেরেছে যে এই আন্দোলনে সরকার পতন সম্ভব। ফলে মানুষ সরকার পতন ঘটিয়েছে। আওয়ামী লীগের উচিত হবে ভাবা,
কেন সবাই তাদের পতন চেয়েছে? ক্লিয়ার? এই ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী সকল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।